বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, আজকে আমরা রোড টু পার্লামেন্টে আলোচনা করব ময়মনসিংহের সংসদীয় আসনগুলো নিয়ে। সেই সংসদীয় আসনের 1, 2, 3, 4, 5 ও 6 আসন নিয়ে আজকে আমরা কথা বলবো, জানবো তরুণ ও সাধারণ মানুষের ভাবনা। সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী কথাও। আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আমরা আলোচনা করব ময়মনসিংহের সংসদীয় আসন 1, 2, 3, 4, 5 এবং 6 নিয়ে আলোচনায় যাব। কিন্তু তার আগে বিগত দিনগুলোতে 1991 সাল থেকে 2008 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে সেখানকার পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসতে চাই। দর্শক, নির্বাচনী বছর 1991 সালের দিকে যদি আমরা তাকাই, ময়মনসিংহ 1 আসনে সেবার প্রমোদ মানকিন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে 27,191 ভোট পেয়ে সেখানে জনপ্রতিনিধি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয় পার্টি থেকে এমদাদুল হক, তিনি পেয়েছিলেন 19,390 ভোট। আমরা পরবর্তী নির্বাচনী বছরের দিকে যদি একটু তাকাতে চাই, সেখানকার পরিসংখ্যান যদি দেখি, নির্বাচনী বছর 1996, সেখানে সেবার ময়মনসিংহ 1 আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে আফজাল এইচ খান, তিনি 42,349 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তার আগের বারের সেখানকার সংসদ সদস্য প্রমোদ মানকিন, তিনি পেয়েছিল আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে 30,410, প্রায় 12,000 ভোটের একটি ব্যবধান ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, 2001 সালে ময়মনসিংহ থেকে পুনরায় আবার সেই প্রমোদ মানকিন, যিনি 1991 সালে সেখান থেকে নির্বাচিত হয়েছিল, তিনি নৌকা প্রতীকে আওয়ামী লীগ থেকে 47,873 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তার আগের বারের সংসদ সদস্য বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে আফজাল এইচ খান, তিনি পেয়েছিলেন 41,280 ভোট। খুব একটা ব্যবধান যে ছিল তা কিন্তু না, বোঝা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। আমরা পরবর্তী নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, নির্বাচনী বছর 2008 যদি আমরা তাকাই, ময়মনসিংহ 1 আসন থেকে আবারও প্রমোদ মানকিন সেখান থেকে আওয়ামী লীগ থেকে প্রায় 1,42,981 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আফজাল এইচ খান, তিনি 91,345 ভোট পেয়ে ধানের শীষ প্রতীক থেকে তিনি সেবার নির্বাচন করেন। কিন্তু ভোটের ব্যবধান খুব একটা বেশি ছিল, দেখাই যাচ্ছে সেখানে প্রায় 50,000 ভোটের ব্যবধান ছিল। আমরা পরবর্তী নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, দুঃখিত, আমরা যে নির্বাচনী বছর 1991 সালের ময়মনসিংহ 2 আসন যেটি, সেটির যদি একটু পর্যালোচনা করতে চাই, সেখান থেকে নির্বাচনী বছর 1991 সালে আওয়ামী লীগ থেকে নৌকার প্রতীকে মোহাম্মদ শামসুল হক, তিনি 35,432 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি থেকে জুলমত আলী খান, তিনি পেয়েছিলেন 21,091 ভোট, প্রায় 14,000 ভোটের ব্যবধান ছিল সেবার। আমরা পরবর্তী নির্বাচনী বছর 1996 দিকে যদি তাকাই, ময়মনসিংহ 2 আসনে সেখান থেকে আবারও মোহাম্মদ শামসুল হক, তিনি 50,497 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আশরাফ উদ্দিন সরকার, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে, তিনি পেয়েছিলেন 43,037 ভোট, ভোটের ব্যবধান ছিল প্রায় 7,000। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2001 দিকে যদি তাকাই, সেখানে ময়মনসিংহ 2 আসন থেকে শাহ শহীদ সারোয়ার, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 1,14,048 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তার আগের বারে মোহাম্মদ শামসুল হক, তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে 79,631 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। প্রায় অনেক ভোটের ব্যবধান ছিল সেখানে, প্রায় 14 দিকে যদি হয় প্রায় 24-25,000 ভোটের ব্যবধান সেখানে আমরা ছিল দেখতে পাচ্ছি। দর্শক, আমরা ময়মনসিংহ 2 আসনে 2000 নির্বাচনী বছর 2008 দিকে যদি তাকাই, সেখান থেকে সেবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,72,533 ভোট পেয়ে হায়াতুর রহমান খান সেখান থেকে নির্বাচিত হয়েছিল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি থেকে শাহ শহীদ সারোয়ার, তার আগের বার যিনি প্রার্থী ছিল তিনি 94,090 ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান বেশ ছিল তা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখছিলাম ময়মনসিংহ 1 ও 2 আসনের ভোটের পরিসংখ্যানগুলো। আমরা সেই পরিসংখ্যানগুলোর পর এবার আমরা একটু সেখানকার যে সংসদীয় আসনগুলো আছে, ময়মনসিংহের যে সংসদীয় আসনগুলো আছে দর্শক, সেই আসনগুলোর এবার আমরা একটু সেখানে যারা মনোনয়ন প্রত্যাশী আছে, প্রার্থী আছে মনোনীত এই মুহূর্তে, তাদের আমরা একটু নির্বাচনী ভাবনাগুলো আমরা একটু জেনে আসতে চাই। আমি জয়ের ব্যাপারে আশাবাদী, আর নির্বাচিত হওয়ার পর অবশ্যই জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং
যে কারণে আমরা আমাদের কিছু কমিটমেন্টও আছে, স্থানীয় কিছু কমিটমেন্ট, জাতীয় ভিত্তিক কিছু কমিটমেন্ট। যেমন আমাদের এই এলাকায় বেকারত্ব হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই বেকারত্বের কারণেই এখানে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, অশান্তি হচ্ছে, ঘরে ঘরে অশান্তি। সে কারণে এখানে বেকারত্ব মোচন করাটাই আমার প্রধান নির্বাচনী অঙ্গীকার। এখানে কোনো মিল কলকারখানা নেই, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আমি প্রথমেই উদ্যোগ নিব এখানে একটি মিল কলকারখানা গড়ে তোলার জন্য এবং কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য। যে কয়টি অবহেলিত এবং বঞ্চিত অনুন্নত উপজেলা আছে, এর মধ্যে হালুয়াঘাট এবং ধোবাউড়া হচ্ছে প্রথমে আছে। আমাদের এই হালুয়াঘাট এবং ধোবাউড়ার অধিকাংশ ইউনিয়নের রাস্তাঘাট হচ্ছে একদম খারাপ। তো ইনশাল্লাহ যদি আমাদেরকে মানুষ সুযোগ দেয় আল্লাহর রহমতে, তাহলে আমরা চেষ্টা করব হালুয়াঘাটের রাস্তাঘাট সহ শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, হালুয়াঘাটের মানুষ তাদের ময়মনসিংহ শহর বা ঢাকা শহরে যেয়ে তাদের জন্য চিকিৎসা সেবাটা নেওয়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা যেন প্রত্যেকটা ইউনিয়ন যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোকে সচল করে আরও কীভাবে আধুনিক এবং উন্নত চিকিৎসা জনসাধারণকে দেওয়া যায় সে চেষ্টা করব। আমি এই এলাকার মানুষকে আশ্বস্ত করেছি যে সারা বাংলাদেশ কী হবে জানি না, আমি বলেছি আপনাদের ভোট নিয়ে যদি আমি নির্বাচিত হই, এই এলাকার এমপি হবে জনগণের এমপি। জনগণ যে সিদ্ধান্ত দিবে এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই আমরা এই এলাকার জনপ্রতিনিধিত্ব করব ইনশাল্লাহ। তো সেই জন্য আমি বিশ্বাস করি যে অতীতে আমরা এখানে জনপ্রতিনিধি ছিলাম এবং পাশাপাশি আমরা ফুলপুরেও কাজ করেছি। ইতিমধ্যে আমি তারাকান্দাতে 10 কিলোমিটার রাস্তা পাকাকরণের ব্যবস্থা করেছি এবং ফুলপুরে 10 কিলোমিটার রাস্তা পাকাকরণের ব্যবস্থা করেছি। সেবক হিসাবে আমরা জনগণের দ্বার গড়ে আমাদের সেবাটুকু পৌঁছে দেব, এটাই এই ফুলপুর তারাকান্দার মানুষ জানে। এর জন্যই এই ফুলপুর তারাকান্দার মানুষ আমাকে বেছে নেবে। সেই সাথে সাথে সারা বাংলাদেশে জামায়াতের নেতৃবৃন্দর যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, সুশাসনের জন্য অবস্থান, তারা কোনো ধরনের অপরাজনীতি, কোনো ধরনের মানুষের সম্পদ লুণ্ঠন করা, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করা, এই ধরনের কোনো রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, জনবান্ধব বিরোধী কোনো কার্যক্রমের সাথে জড়িত না থাকার কারণে এদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামের যে সংসদ সদস্য প্রার্থী দাঁড়িপাল্লা চিহ্নকে বেছে নিয়ে বাংলাদেশকে আগামী দিনে নিরাপদ এবং সমৃদ্ধ করবে। সর্বকালে সবচেয়ে ভালো অবস্থান এখন মানুষের সারা আমার প্রতি, বিএনপির প্রতি সবচেয়ে বেশি পাচ্ছেন। তো ইনশাল্লাহ আগামী দিন আমাদের আরও ভালো হবে। গৌরীপুরে যে অবস্থান একটা ক্রিমিনাল কিছু কাজ চলছে, আমি ওইটার বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি। মানে সার্বিকভাবে এলাকার উন্নতি করাটার সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান সেটা ভালো করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া যায় সেগুলো নিব। সরকারে গেলে তো এখন সরকারে ছিলাম না, তো কাজে সরকারে কী কী স্কিম আছে না আছে জানি না, ওগুলি নিয়ে মানে এলাকার উন্নতি করার চেষ্টা করি। 1 বছর মানুষ অবজারভেশন করার সুযোগ হয়েছে। জামাতের কথা কাজের মিল আছে, জামাত ন্যায় নীতির উপরে অটল আছে, জামাতের সততা, এইগুলার উপর ভিত্তি করে মানুষ জামাতের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছে এবং মানুষ আমাদেরকে এই কারণেই ভোট দিবে যেটা মানুষ 54 বছরে বাংলাদেশে পায় নাই। তারা মনে করতেছে এইবার আমরা জামাতকে ভোট দিলে আমাদের অধিকার আমরা ফিরে পাবো, একটা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে পারবো যেখানে কোনো বৈষম্য থাকবে না, জাস্টিস প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে এবং মানুষের মৌলিক যে অধিকার সে সকল অধিকার তারা ফিরে পাবে বলে মানুষ বিশ্বাস করতেছে এবং এই জন্যই মানুষ জামাতকে পছন্দ করতেছে। জামাতকে তো নতুনভাবে আবিষ্কার করছে মানুষ, আমি মনে করি, কারণ জামাতকে তো জনগণ থেকে দূরে রাখা হয়েছিল। জনগণের সাথে জামাত মিশার কারণে এখন মানুষ আগে যা শুনেছে তার বিপরীতটা দেখছে জামাতের কাছে। জামাতের নেতৃবৃন্দ, জনশক্তি, মানুষের সাথে তাদের ব্যবহার, তাদের লেনদেন, তাদের সামাজিক কার্যক্রম, এইসব কারণে জামাতের প্রতি মানুষের একটা আগ্রহ বেড়েছে। পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের যে ব্যাপক উত্থান, এটাও কিন্তু প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চাচ্ছে আসলে। দর্শক, আমরা শুনছিলাম ময়মনসিংহের সংসদীয় আসন 1, 2, 3, 4, 5 ও 6 এর যারা মনোনীত প্রার্থী আছেন, মনোনয়ন প্রত্যাশী আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের নির্বাচনী ভাবনা, প্রতিশ্রুতিগুলো আমরা শুনছিলাম। এ পর্যায়ে আমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব রকুনুজ্জামান সরকার। রোকন, আমরা তার সাথে কথা বলবো। রকুনুজ্জামান, রোকন, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে।
রুকনুজ্জামান সরকার, আপনার অডিওটা আমরা পাচ্ছেন, একটু আনমিউট করতে হবে, তাহলে হয়তো বা আমরা এবং দর্শকরা আপনাকে শুনতে পাবে। জি, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে যারা শুনছেন সকলকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, আসলে ফেব্রুয়ারিকে সামনে রেখে যদি নির্বাচনটা হয়, সেক্ষেত্রে দিন যত এগিয়ে আসছে নির্বাচনী উত্তেজনা পারত তত ঊর্ধ্বমুখী। এই অবস্থায় ময়মনসিংহ আসনগুলোতে আওয়ামী লীগ মাঠে নেই, জামা এক সময়ের আপনাদের প্রধান আপনাদের জোট, তারা এখন আপনাদের মুখোমুখি, সব মিলিয়ে বিএনপির অবস্থান এখন কতটুকু সুসংহত বা কি অবস্থা এখন, সেটি একটু জানতে চাই শুরুতে। ধন্যবাদ আপনাকে। বিএনপি সবসময় একটি নির্বাচনমুখী দল। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা 17 বছর ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। মানুষ যেন ভোট দিয়ে তার মনের মতো জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে, সেটার জন্য আমাদের সংগ্রাম ছিল। আমরা মনে করি দল সবসময় প্রস্তুতি রাখে। আওয়ামী লীগ মাঠে আছে বা মাঠে নাই সেটা না আমাদের আগের সঠিকরা, এখন আমাদের তারা নিজেরা, এগুলো আমরা মানুষকে আমাদের উন্নয়নের কথা বলতে চাই। আমরা জুলাই আমাদেরকে শিখিয়েছে ইতিবাচক রাজনীতি করার, আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না। আমাদের বক্তব্য হলো যে আমরা কি করতে চাই, আমরা জাতিকে কি দিতে চাই। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশে আমরা মানুষের উপকারের জন্য, যেরকম ময়মনসিংহ সদরে আপনি দেখেন 2001 সালের নির্বাচনের পরে বেগম খালেদা জিয়ার সরকারের সময় একটি নজরুল বিশ্ববিদ্যালয় হয়েছে, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজের 1000 বেড উন্নতি হয়েছে, ময়মনসিংহের বাইপাস হয়েছে। এরপরে আর ময়মনসিংহ দৃশ্যমান কোনো উন্নয়ন হয় নাই। কাজে আমরা একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, আমরা মনে করি আমরা সবসময় নির্বাচনের প্রস্তুত রাখি, আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করি। নিশ্চয়ই আমরাও চাই নির্বাচনে মুখী দল হিসেবে আপনারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেন, নিশ্চয়ই আমরা সেটা চাই। কিন্তু নির্বাচন যতই সামনে আসছে আমরা দেখছি পরস্পর বিরোধী মত, গণভোট ইস্যুতে নানান বাদানুবাদ, এবং সে সাথে সার্বিক মাঠের পরিস্থিতি নিয়ে যদি বলি, গতকাল জামায়াতের আমির যে কথা বলেছেন নিশ্চয়ই সেটা আপনি শুনেছেন, নির্বাচনের দিন গণভোট হলে সেই সংক্রান্ত তার বক্তব্যটি, সব কিছু মিলিয়ে এটি আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? আমি আপনাকে বলি, এটাই তো গণতন্ত্রের শোভা। 5ই আগস্ট আমাদের এই শিক্ষা দিয়েছে, আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন, আপনার মতো করে আপনি সব বলতে পারবেন, জনগণ যেটাকে গ্রহণ করবে সেটার নামই গণতন্ত্র। কাজে জামাতের আমির সাহেব যেটা বলেছেন, আমরা একটি সরকার, তো আমরা না, আমরা একটি রাজনৈতিক দল। সরকার সিদ্ধান্ত দিয়েছে, সরকার সমুচিত মনে করেছে গণভোট এবং নির্বাচন একই দিনে হবে। আমরা জুলাই সনদ নিয়ে আমাদের অনেক অবস্থান ছিল, দেশের সাথে, দলের সাথে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে জুলাই সনদে আমরা অনেক ছাড় দিয়ে দেয়ার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। নির্বাচনের দিন পর্যন্ত একটা ভোটের উত্তেজনা থাকবে, ভোটের প্রতিযোগিতা থাকবে, এর নামই গণতন্ত্র, এর নামই ভোট। এই জন্য তো আমরা আন্দোলন করেছি। আপনি তো কারো মত আটকে দিতে পারবেন না, কারো কথা বলা আটকে দিতে পারবেন না। এই যে আমাদের একজন নেতা বলেছেন যে তাদের কথায় ডিসিএসপি চলবে, তাদের কথায় মামলা হামলা, চট্টগ্রামে যিনি শাহজাহান চৌধুরী গতকাল বলেছেন কথাটি। জি 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 জি। কাজে এগুলা ওনারা বোঝে, এটা ওনাদের সংগঠন থেকে ব্যাখ্যা করতে হবে। আমরা এই সম্বোধনে আমরা একটা দল, আমরা নির্বাচনে আছি। আর নির্বাচনে থাকতে হলে আমাদের সমাজ ব্যবস্থায় যে সমস্যাগুলো আছে, আমরা বিএনপি সেগুলোকে মোকাবেলা করার সামর্থ্য রাখি। নিশ্চয়ই আপনারা তারেক রহমানের 31 দফার কথা বলছেন, সেই 31 দফা নিয়ে আপনারা তরুণদের মুখোমুখি যাচ্ছেন, সেই দফাগুলো আসলে কতটা তৃণমূলে বোধগম্য হচ্ছে, কতটা পৌঁছাতে পারছেন আপনারা? রুকনুজ্জামান সরকার, বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন যে রাজনীতির মাঠে রাজনৈতিক দলগুলোর বাদানুবাদ থাকবে, সেগুলোর রাজনৈতিক শোভার একটি অংশ সেটি বলছিলেন। আমরা জানি এগুলো আসলে নির্বাচন এলে অনেক কথা হয়, অনেক বাদানুবাদ হয়, দিন শেষে নির্বাচনটাই আসলে ঠিকঠাক হয় কিনা সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু তারপরও এই কথাগুলো, এই বাদানুবাদগুলো জনগণের মাঝে, যারা ভোটার আছে তাদের মাঝে দ্বিধার বিষয় তৈরি করে, তাদের মাঝে ধোঁয়াশা সৃষ্টি করে। সেই জায়গায় আসলে আপনারা কতটা তাদের কাছে পৌঁছাতে পারেন? জনগণ তো এরকম সবার কথা শুনতে চাইবে, আমাদের বক্তব্য শুনবে, সব প্রার্থীর বক্তব্য শুনবে। জনগণই তো মূল ক্ষমতার মালিক, সিদ্ধান্ত নেবে জনগণ। কে দেশকে ভালোবাসে? আমাদের যে 31 দফা, 31 দফার মধ্যে আগামী বাংলাদেশ, তারেক রহমান সমমনা অনেক দলের সঙ্গে পরামর্শ করেছেন। আমরা মনে এগুলো নিয়ে আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি, গ্রামে গ্রামে মহল্লায় যাচ্ছি, এবং সবাই সবার প্রচার করবে, সবাই কি করতে চায়, আগামী বাংলাদেশ কেউ করতে চায়। দিন শেষে আমরা যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে 17 বছরের শহীদের রক্তের বিনিময়ে, গুম খুনের বিনিময়ে, এটি মানুষের এবং রাজনৈতিক দলগুলোর গণপ্রাপ্তি যে আমরা দিন শেষে একটি নির্বাচন চাই, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত সরকার চাই, যারা জনগণের খেদমত করবে, জনগণের সেবক হিসাবে কাজ করবে।
নিশ্চয়ই, কিন্তু আরেকটি বিষয় যেটি আলোচনা করতে চাই, বিগত বছরগুলোতে গত নির্বাচনগুলো আপনারা দেখেছেন অনেকে ভোট দিতে পারেনি। আপনাদের যে দাবি হচ্ছে নির্বাচনগুলো আসলে নির্বাচনের মতো হয়নি, অনেকদিন পর সেই নির্বাচনে একটা পরিবেশ তৈরি হয়েছে। সেই নির্বাচনী পরিবেশের সাথে দীর্ঘদিন পর আপনারা মাঠে আছেন এবং বেশ ভালোভাবেই আছেন, তৃণমূলকে সংগঠিত করার চেষ্টা করছেন। সেই নিরিখে আপনারা আসলে কতটা আত্মবিশ্বাসী যে আগামী যে ময়মনসিংহের যে আসনগুলো আছে অতীতের মতো সেগুলো আপনাদের ঝুলিতে আসবে বলে মনে করছেন? আমরা অবশ্যই আশাবাদী ইনশাল্লাহ। কারণ এখানে আমরা যে দলগুলো নির্বাচনে আছে নিঃসন্দেহে আমরা সাংগঠনিকভাবে অনেক সুসংগঠিত। আমি আপনাকে আগে বলেছি, মানুষ মনে করে বাংলাদেশের উন্নয়ন হলে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নাই। জনাব তারেক রহমান যে উন্নয়নের কথাগুলো মানুষকে শোনাচ্ছে, আগামী বাংলাদেশ বৈশ্বিক বাংলাদেশ শোনাচ্ছে, আমরা আশাবাদী তরুণ প্রজন্ম যারা মূল স্টেক হোল্ডার আমরা মনে করি, তরুণ প্রজন্মকে আমরা এই আশ্বস্ত আনতে পারছি ভবিষ্যৎ নেতা জনাব তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দিলে এই বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। যে বাংলাদেশটা আমাদের স্বপ্নের বাংলাদেশ হবে। আমরা আর কোনো হানাহানি বৈষম্যের বাংলাদেশ চাই না। আমরা সকলেই মিলে এমন একটি দেশ গড়তে চাই, আপনি আপনার কথা বলতে পারবেন, আমি আমার কথা বলতে পারবো, সকলের মতামতের ভিত্তিতে, অধিক সংখ্যক লোকের মতামতের ভিত্তিতে যেটি প্রতিষ্ঠিত হবে সেটার নামে হবে গণতন্ত্র, সেটা হবে ভোটের সরকার। নিশ্চয়ই, সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই। রুকনুজ্জামান সরকার, রুকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনাদের ডিবিসি সকলকে আমাদের ময়মনসিংহ সদরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা। লক্ষ লক্ষ তরুণ যারা এবার নির্বাচনে ভোটার হয়েছে এবং যারা ভোট পা রাখছে ভোটের ময়দানে, দর্শক তারা শুধু ভোটারই নন, তারা হতে পারেন কিন্তু গেম চেঞ্জারও। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট তারুণ্যের ভোট, জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, তাদের প্রত্যাশার কথা। তরুণদেরকে যারা সাপোর্ট করবে, আমরা ওই ধরনের সরকারই আমরা চাচ্ছি। তরুণদেরকে কিভাবে উদযাপিত করা যায়, তরুণদেরকে নিয়ে কাজ কিভাবে করা যায়, এবং তরুণরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে নিয়ে কাজ করলে দেশ কিভাবে সুন্দর হবে, এই বিষয়ে যারা ভাববে তাদেরকে আমরা আসলে চাচ্ছি যে সরকার গঠন করুক। তরুণদের যারা প্রায়োরিটি দিবে, আমরা অমন সরকারই চাই, আমাদের দেশকে ভালো রাখবে, তরুণদের জন্য ভালো কিছু করবে। আশা করি এরকম সরকারে আসুক আমাদের। আমরা সুস্থ সবল নির্বাচন চাই। দেশে যে অবস্থা, জালমানের কোনো নিরাপত্তা নাই। আমরা সব দিক দিয়ে চিন্তা করে আমরা একটা ভালো সরকার, নিরপেক্ষ সরকার চাই, যে সরকারে আসবে, এসে দেশের উন্নয়ন করবে, যেভাবে উন্নয়ন হচ্ছে আগাচ্ছিল সেভাবেই আগাবে। দেশের এই জুলুম, নির্যাতন, চুরি চামড়া সব কিছু দূর হয়ে যাবে। আবার আমরা এগুলোই চাই আর কি। এমন একটা সরকার আসুক যে আমাদের দেশটাকে আগে নিতে পারবে, এবং বর্তমানে যে তরুণ সমাজটা আছে সেই সমাজটার মধ্যে যথেষ্ট পরিমাণে মেধা আছে। দেখা যায় আমাদের দেশের স্টুডেন্টরা যারা থাকে, তরুণরা যারা থাকে, ওরা কি করে ওদের মেধাটা আমাদের দেশে খাটাইতে পারে না দেখা, ইউজ করতে পারে না দেখা, যেটার কোনো স্কোপ নাইকা বা ওইরকম প্রতিষ্ঠান নাইকা। সো তারা কি করে বহির্বিশ্বে পাড়ি দিতেছে। সো আমরা এরকম একটা সরকার আসুক যারা বর্তমান যে তরুণগুলো আছে তাদের মেধাটাকে ওরকমভাবে কাজে লাগাইতে পারবে, তাদের মেধাটাকে কাজে লাগিয়ে দেশটাকে আগে নিয়ে যেতে পারবে। আমি তরুণ ভোটার, আমি প্রথমবার ভোট দিব, তা আমি চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক। আর আমি যেহেতু নারী, আমি এমন নির্বাচন চাই যে যারা নারীদের নিয়ে কাজ করবে, সুন্দর নারীদের নিরাপত্তা দিতে পারবে, নারীদের নিয়ে বিভিন্ন রকম কাজ করবে। আমি নতুন ভোটার, আমি এমন একজন সরকারকে চাচ্ছি যারা তরুণ ভোটারদের, তারপর নারীদের অধিকার, তারপর সব কিছু নিয়ে সচেতন থাকবে। তারপর যে কেন্দ্রে আমরা ভোট দিতে গিয়ে আমরা অনেকবার আমাদের ফ্যামিলি মেম্বারদের দেখছি অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয় ভোট দিতে গেছে। তো আমরা নতুন ভোটার, আমরা একটা সুস্থ নির্বাচন আশা করছি হবে। অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এই সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমাদের বেকারত্ব দূর করার জন্য যে সরকার এসে বেকারত্ব দূর করবে সেই সরকারকে আমরা চাচ্ছি। এখন আমাদের উচিত যে সরকার এসে আমাদের চাকরি, জব, এগুলো কর্মসংস্থান তৈরি করে দিবে, সেই সরকারকে আমরা চাচ্ছি। দর্শক, আমরা তরুণদের নানা প্রত্যাশা, তাদের ভাবনার কথা জানছিলাম। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও আমির ময়মনসিংহ জেলা জামায়াতের এবং জামায়াত মনোনীত প্রার্থী ময়মনসিংহ 4 আসন অর্থাৎ সদর আসন থেকে মাওলানা কামরুল আহসান এমরুল। মাওলানা কামরুল আহসান এমরুল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিবিসির সকল পালাকর্মী এবং আমাদের যারা দেশে বিদেশে থাকেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং
শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, আমরা যেটা বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে সামনে রেখে দিন দিন এগিয়ে আসছে এবং নির্বাচনী পারদও ঊর্ধ্বমুখী। সবকিছুকে মাথায় রেখে নির্বাচনী মাঠে আপনারা এখন কেমন আপনাদের অবস্থান, যদি ময়মনসিংহে সেটা যদি একটু বলেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমাদের এইবারের নির্বাচনটা অনেকটা নির্বাচন বিগত যুব সমাজ যারা 3-3টা নির্বাচনে ভোট দিতে পারে না, এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে 26শে ফেব্রুয়ারিতে হতে যাবে। এবং বিশেষ করে আমরা সদরবাসী, এই জনপদে যিনি সদর 4-এ আমি যেখান থেকে নির্বাচন করবো, এখানে যিনি এমপি ছিলেন, আমাদের এলাকার মানুষ তাকে কেউ কোনো সময় দেখে নাই, চিনে নাই, সে কোনো সময় আমাদের জনপদে আসে নাই, বিচরণ করে নাই। আমরা যাচ্ছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের দুঃখ কষ্ট শুনতেছি। মানুষের প্রচুর একটা আগ্রহ তৈরি হয়েছে এবারের নির্বাচনে, মানুষ ভোট দিতে চাচ্ছে। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমরা মনে করি যে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারবো। বিশেষ করে আমাদের যে সকল উন্নয়নের ছোঁয়া আমাদের এখনো লাগে নাই, চরাঞ্চলের বাসীর মানুষের কোনো উন্নয়ন হয় নাই, আমাদের স্বাস্থ্য খাতের কোনো উন্নয়ন হয় নাই, অবকাঠামোর আমাদের কোনো উন্নয়ন হয় নাই, যার জন্য আমরা মনে করতেছি ব্যাপক মানুষের সারা, মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। এই পরিবর্তনের আমরা ইনশাআল্লাহ তাদের পরিবর্তনের সঙ্গে একাত্মতা পোষণ করতেছি। যে ধরনের কথা তারা বলতেছে আমরা তাদের কথা শুনতেছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সমস্যার সমাধান দেওয়ার, তাৎক্ষণিক আমরা সমাধান দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা কমিটমেন্ট করতেছি, কমিটমেন্টবদ্ধ করতেছি। বিশেষ করে যে ধরনের রাজনীতি 54 বছরে হয়েছে, আমরা এটার একটা পরিবর্তন করব এবং সকল ক্ষেত্রে একটা বৈষম্যহীন একটা সমাজ আমরা গড়ে তোলার অঙ্গীকার দিতেছি। সকল নাগরিকের সমান অধিকার আমরা নিশ্চিত করার কথা বলতেছি। নারীদের অধিকারের কথা, আমরা সম অধিকারের কথা, নারীরা যাতে তাদের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে তারা যেন নারী বান্ধব একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সেই ধরনের একটা কমিটমেন্ট আমরা দিতেছি। আমাদের এখানে আপনি জানেন যে প্রায় 60,000-এর মতো মুসলিম যারা হিন্দু ভোটার আছে, তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং তারাও চাচ্ছে একটা পরিবর্তনের বাংলাদেশ হোক। তারা আমাদের সাথে আছে, তারা এই পরিবর্তনের সঙ্গী হতে আগ্রহ প্রকাশ করতেছে। সব মিলে আমরা মনে করতেছি এইবার নির্বাচন যদি হয়, বিশেষ করে আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত হওয়া যায়, কালো টাকা বেশি শক্তি এগুলা যদি মানুষের কাছ থেকে ডর ভয়হীন একটা পরিবেশ তৈরি হয়, মানুষ বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন গঠন করতেছে এবং সেই ধারাবাহিকতা আমরা মানুষের সাথে একাত্মতা পোষণ করতেছি যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা তাদেরকে সাথে নিয়ে সকল মানুষের অধিকার নিশ্চিত করবো। এরকম একটা কমিটমেন্ট আমরা দিয়ে তাদেরকে সাথে নেই একটা নগর গঠন করতে চাচ্ছি। বিভাগীয় শহর আমাদের এখানে আপনি জানেন প্রায় 1 যুগের মতো সময় হচ্ছে। এই বিভাগীয় শহরে যে ধরনের সুযোগ সুবিধা নাগরিকের থাকা দরকার, দৃশ্যমান আমরা 1 যুগ হয়ে গেল আমরা পাচ্ছি না। বিভাগীয় শহরে এখন সকল কার্যক্রম ভাড়া বাসায় হচ্ছে। যে সকল জমি অধিগ্রহণ করা হয়েছে, এই সকল জমির অধিগ্রহণ কৃষকরা বঞ্চিত হচ্ছে, এখান থেকে তারা তাদের ন্যায্য অধিকার টাকাটাও তারা পাচ্ছে না। সেই ধরনের একটা অবস্থা। আমরা দৃশ্যমান উন্নয়ন, আমাদের সিটি কর্পোরেশন খালি ড্রেন গুলো উঁচু হয়েছে, মানুষের জীবনযাত্রা ভালো হয় নাই, রাস্তাঘাট গুলো ভালো হয় নাই। ড্রেন উঁচু হওয়ার কারণে এখন আমাদের যারা অসহায় অর্থাৎ আপনাদের নির্বাচনী ভাবনা, নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন দিক আপনি তুলে ধরেছেন। সবচেয়ে বড় হচ্ছে আপনার দলের বাইরে গিয়েও যে বিষয়গুলো বলছেন, নারী বান্ধব এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে টানার কথা যেটি বলছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলেও কিন্তু যে বিষয় অতীতে কিন্তু ময়মনসিংহের আসনগুলোতে জামায়াতের খুব একটা আসন যে পেয়েছে তার কোনো রেকর্ড কিন্তু নেই। কিন্তু এবার সেই নির্বাচনে যে কমিটমেন্টগুলো দিচ্ছেন, আসলে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট ঠিকই দেয় জনগণের কাছে নির্বাচনে, কিন্তু নির্বাচনে যাওয়ার পর সেই কমিটমেন্টের সাথে প্রত্যাশার প্রাপ্তির একটা উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো একটা ফারাক থেকে যায়। সেটা কি হবে? সেই প্রতিশ্রুতির জায়গায় আপনার উত্তর কি হবে? আমরা বিগত সময় বিশেষ করে এই 54 বছরে যে বাংলাদেশের রাজনীতি দেখছি, আমাদের এখানে ঘুষ দুর্নীতি, একটা লুটপাট, অনিয়মের রাজনীতি দেখছি। আমরা জামাতের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি যে আমাদের কোনো পরিবর্তন হবে না, আমরা সকল মানুষের ভাগ্যের পরিবর্তন করবো। আমরা ঘুষ, দুর্নীতি, অনিয়ম এগুলো আমরা বন্ধ করার জন্য চেষ্টা করব। আর মানুষ আমাদেরকে এই কারণে বেছে নিতেছে, মানুষ 17 বছরের একটা অবস্থা দেখতেছে, 17 বছরের পর 1.5 বছর পার হয়ে যাচ্ছে, মানুষ 1.5 বছর আমাদেরকে কাছ থেকে দেখতেছে এবং যে ধরনের সিন্ডিকেট, যে ধরনের অনিয়ম, যে ধরনের টেন্ডারবাজ, যে ধরনের চাঁদাবাজি 17 বছরে ছিল, ঠিক একই রকম অবস্থা আমাদের 1.5 বছরে বিদ্যমান রয়েছে। যার জন্য মানুষ আমাদেরকে কাছ থেকে দেখছে। এই 1.5 বছরে মানুষ পরখ করতে সক্ষম হয়েছে। ময়মনসিংহের সদরবাসী, আমাদের টোটাল জেলার মানুষ সক্ষম হয়েছে যে জামাত ইসলামী একটা ডিসিপ্লিন সংগঠন, তারা কথা কাজে কমিটমেন্ট রক্ষা করে, তারা কোনো টেন্ডারবাজির সাথে জড়িত না, চাঁদাবাজির সাথে জড়িত না, তারা মানুষের উপকার করা ছাড়া, মানুষের কল্যাণ করা ছাড়া অন্য কোনো কাজের সাথে তারা জড়িত না। এই জন্য আমরা মনে করতেছি তরুণ প্রজন্মের যে পালস, তরুণ প্রজন্ম যেটা চাচ্ছে, তরুণ প্রজন্ম এবার তাদের যে রায় দিয়ে দিতে, বিশেষ করে যাদের বয়স 18 থেকে 35-এর নিচে, এই শ্রেণীর ভোটার হচ্ছে আমাদের 35। তারা আমাদের ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং এবং রাজশাহী ইউনিভার্সিটি তাদের একটা রায় দিয়ে দিতে।
এবার আমরা মনে করতেছি আমাদের তরুণ প্রজন্ম আমাদের সাথে আছে। অর্থাৎ এই রায়গুলো আগামী নির্বাচনী মাঠে প্রত্যাশা প্রতিফলন নিশ্চয় হবে, আপনারা বলছেন সেটা। মাওলানা কামরুল হাসান আমরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এসে আপনার যে ভাবনা, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর জন্য। ডিবিসি নিউজকে আমরা ধন্যবাদ দিচ্ছি, সেই সাথে সাথে কলা কৌশলী যারা অংশগ্রহণ করার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, সময় হলো আরেকটি বিরতির। আমরা মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। স্বাগত আবারও, দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক, আমরা আমাদের শুরুতে যেমনটি দেখেছিলাম ময়মনসিংহের 1 এবং 2 আসনের যে বিগত দিনগুলোতে নির্বাচনী পরিসংখ্যান, এবার একটু বাকি যে আসনগুলো আছে ময়মনসিংহ 3, 4, 5 ও 6, সেই আসনগুলোর নির্বাচনী পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসতে চাই। নির্বাচনী বছর 2001 ময়মনসিংহ 3 আসনে মুজিবুর রহমান ফকির, তিনি 50,632 ভোট নিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল AFM নাজমুল হুদা, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 44,603 ভোট পান। প্রায় 6,000 ভোটের একটি ব্যবধান সেখানে ছিল। আমরা নির্বাচনী বছর 2008-এর দিকে যদি তাকাই, নির্বাচনী বছর 2008 ময়মনসিংহ 3 আসনে মুজিবুর রহমান ফকির আবারও সেখান থেকে আওয়ামী লীগ থেকে 1,77,280 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ইকবাল হোসেন, 76,517 ভোট তিনি পান। বিএনপি থেকে প্রায় লাখের ব্যবধান ছিল ভোটের মধ্যে, 1 লাখের ভোটের ব্যবধান ছিল। আমরা ময়মনসিংহ 4 আসনের দিকে যদি এবার একটু তাকাই, নির্বাচনী বছর 2001-এ দেলোয়ার হোসেন দুলু, তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে 1,02,016 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে অধ্যক্ষ মতিউর রহমান, তিনি পেয়েছিলেন 83,380 ভোট। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2008-এর দিকে ময়মনসিংহ 4 আসনে অধ্যক্ষ মতিউর রহমান, সেবার আওয়ামী লীগ থেকে তিনি 1,72,329 ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে AKM মোশাররফ হোসেন, তিনি পেয়েছিলেন 85,245 ভোট। আমরা ময়মনসিংহ 5 আসনের দিকে যদি তাকাই, নির্বাচনী বছর 2001-এ আবারও সেখান থেকে বিএনপির AKM মোশাররফ হোসেন, তিনি 90,501 ভোট পেয়ে বিএনপি থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ থেকে রাশিদা মহিউদ্দিন, তিনি 74,033 ভোট সেখান থেকে পান। আমরা নির্বাচনী বছর 2008-এ ময়মনসিংহ 5 আসনের দিকে যদি তাকাই, KM খালিদ, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,21,255 ভোট পেতে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জাকির হোসেন, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 81,205 ভোট পান। আমরা ময়মনসিংহ 6 আসনের দিকে যদি তাকাই, নির্বাচনী বছর 2001-এ সেখান থেকে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন, তিনি স্বতন্ত্র প্রতীকে 56,573 ভোট পেয়ে সেখানে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, তিনি আওয়ামী লীগ থেকে 52,621 ভোট পান। মাত্র 4,000 ভোটের ব্যবধান সেখানে ছিল। আমরা 2008 সালের দিকে যদি তাকাই, ময়মনসিংহ 6 আসনে অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, তিনি আওয়ামী লীগ থেকে 1,27,629 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শামসুদ্দিন আহমেদ, তিনি 81,850 ভোট পান বিএনপি ধানের শীষ প্রতীকে। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে নির্বাচন এলেই কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন হাট বাজারে নির্বাচনী আড্ডা জমে ওঠে এবং সেখানে নানা যুক্তিতর্কে সেটি প্রায় এক ধরনের বাকবিতণ্ডায় রূপ নেয়। সেই তর্ক কিন্তু রাজনৈতিক তর্ক, নির্বাচনী তর্ক। দর্শক, সেই সব নিয়ে আমাদের এবার সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে ময়মনসিংহ থেকে আমাদের সাথে মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, আপনি দেখছি সেখানে একটি জায়গায় বসে আছেন, বেশ কিছু তরুণ আছে সেখানে, তরুণ তরুণীদেরকে দেখা যাচ্ছে, তাদের নির্বাচনী ভাবনার কথা আপনার মুখ থেকে শুনতে চাই একটু। হিমাদ্রি, ধন্যবাদ। আসলে সামনের নির্বাচন নিয়ে বেশ উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সারা দেশেই। মুখিয়ে আছে সাধারণ মানুষ, তরুণ ভোটার, যারা প্রথম ভোট দিবে এবং এই 24-এর গণ অভ্যুত্থানে যারা মূল ভূমিকায় ছিল সেসব তরুণরা কিন্তু এখানকার এবারের ভোট ব্যাংক হিসেবে কাজ করবে। আমি এখন রয়েছি ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। আমার সাথে যুক্ত হয়েছে নানা শ্রেণী পেশার মানুষ এবং নানা বয়সের মানুষ। আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে সামনে নির্বাচন আসছে, নির্বাচন ঘিরে আসলে আপনাদের পরিকল্পনা কি, কেমন নির্বাচন চান আগামী? আমি আসলে একটি দুর্নীতিহীন, বৈষম্যহীন, সুষ্ঠু নির্বাচন আশা করি এবং আমাদের যে ভবিষ্যৎ সরকার আসবে তার কাছে আমার প্রত্যাশা থাকবে যে নারী অধিকার, শিশু অধিকার এবং তরুণদেরকে যেন প্রায়োরিটি দেওয়া হয়। আমাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং সমাজ থেকে দুর্নীতি যেমন ছিনতাই, চুরি, ডাকাতি এবং মাদককে যেন রোধ করতে পারে, এই প্রত্যাশা আমার ভবিষ্যৎ সরকারের কাছে থাকবে। আচ্ছা, কেমন জনপ্রতিনিধি চান আগামী নির্বাচনে?
আমরা একটু বলবো এই জন্য যে আমরা দীর্ঘদিন ভোট না দিতে দিতে আমাদের কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহটা নাই। যে যারা নির্বাচনে দাঁড়াবে তাদের প্রথম কাজ হবে আমাদেরকে ভোট দিতে উৎসাহিত করতে এবং তাদের যে 31 দফা কি এগুলো আমাদেরকে বোঝাতে। এরকম করে যদি সত্যি ভালো এবং সৎ মানুষ পাওয়া যায়, যেটা পাওয়া কঠিন, তাহলে আমরা অবশ্যই তাদেরকে স্বাগত জানাবো। আগামীর বাংলাদেশের কাছে আসলে প্রত্যাশা কি? আপনি তরুণদেরকে নিয়ে কাজ করেন ময়মনসিংহ নগরীতে, তো আসলে আপনার এবং আপনাদের প্রত্যাশাটা কি? বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, প্রায় 18 কোটি জনগণ। আসলে এই জনগণ যাতে জনসম্পদ হিসেবে পরিণত করতে পারে এবং এই মানুষগুলোকে কাজে লাগাইতে পারে যাতে আগামী নির্বাচিত প্রতিনিধিরা, তাদের কাছে আমাদের এটা মূল প্রত্যাশা। আর আরেকটা প্রত্যাশা হচ্ছে ভোট চাওয়ার আগ পর্যন্ত তারা যে কথাগুলো বলে অথবা ভোটের পরবর্তী সময় নির্বাচিত হয়েছে তারা এই কথাগুলো রাখতে পারে, এটাই হচ্ছে তাদের কাছে আমাদের মূল প্রত্যাশা। আসলে তরুণরাই এবার নির্বাচনে চেঞ্জ মেকার হিসেবে কাজ করতে পারে এবং তাদের উপরেই মূলত প্রত্যেকটি দলের মনোনীত প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর কিন্তু বেশ ঝোঁক রয়েছে। আমরা দেখেছি চায়ের আড্ডায় এই গল্পগুলোই চলে এবং এই যে পার্কে আমরা বসে আছি এখানে অনেক চায়ের দোকান, প্রত্যেকটি চায়ের দোকানেও তরুণরা কিন্তু এই গল্পগুলোই করেন। এই ছিল হিমাদ্রি আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা সেখানকার তরুণ যারা আছে, সিনিয়র সিটিজেন যারা আছে, তাদের ভাবনাটা আমরা জানতে পারলাম, দর্শকরা জানলো। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা পুলিশ সুপারের যে কথাগুলো, তাদের পরিকল্পনাগুলো একটু শুনে আসবো। নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের প্রস্তুতি ভালো আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ করতেছি যাতে সামনে যে ত্রয়োদশ নির্বাচনটা আছে, নির্বাচনে যাতে নিরপেক্ষ এবং জনগণের কাছে আস্থাশীল হতে পারে, সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা কাজ করছি। বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের থ্রেট এখনও পরিলক্ষিত হয়নি। আমাদের নজরদারি আছে সকল ক্ষেত্রে। আর বর্তমানে আইন শৃঙ্খলার অবস্থা ময়মনসিংহের ভালো এবং এটা আমরা যদি নিয়ে যেতে পারি, এইটাকে ধারণ করে নিয়ে যেতে পারি, তাহলে আগামী নির্বাচনটা আমরা আশা করছি খুব সুন্দর এবং জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমরা হয়তো দিতে পারব। দর্শক, মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্ট আজকে ছিল এখনকার মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে ময়মনসিংহের বাকি আসনগুলি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিবিসি নিউজের সাথে।